দর্শক আমন্ত্রণ, রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। স্কুলে ভর্তিতে লটারি প্রথা বাতিল, আগামী বছর থেকেই দিতে হবে ভর্তি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। ঈদের ছুটি শুরু আগামীকাল, বাস ট্রেন ও লঞ্চে গ্রামে যাচ্ছেন কর্মজীবীরা, যাত্রীচাপ থাকলেও ভোগান্তি কম। 2 বছরে মাথাপিছু আয় দ্বিগুণ করতে চায় বিএনপি সরকার, খাল খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর ডাক ট্রাম্পের, ব্রিটেন, জার্মান, জাপান, অস্ট্রেলিয়ার প্রত্যাখ্যান। এবারে পুরো আয়োজন। স্কুলে ভর্তির জন্য লটারি প্রথা বাতিল করে আবারও ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। লটারির মাধ্যমে মেধার সঠিক মূল্যায়ন হয় না উল্লেখ করে তিনি বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই মেধা যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ঢাকাসহ 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের কথাও জানিয়েছেন তিনি। বিগত সরকারের আমলে চালু হওয়া স্কুল শিক্ষার্থীদের ভর্তিতে লটারি প্রথা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বিকেল 4টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, আগামী বছর থেকে মেধার ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। হোয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরো কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না, তাকে সেই সুযোগটা দেন। লটারি ইজ নট দ্য সলিউশন এডুকেশন। আপনি যদি প্রাইমারি স্কুলে স্টাডি করেন, আপনি দেখবেন ক্লাস 3তে গিয়েও তার সুন্দরভাবে একটি শব্দ বলতে পারে না, কলা বলতে পারেন। ভর্তি পরীক্ষা পদ্ধতির কারণে আবারও যাতে কোচিং বাণিজ্যের বিস্তার ও শিশুদের উপর বাড়তি চাপ তৈরি না হয়, সে বিষয়ে সরকারের সতর্ক দৃষ্টি থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব, এমন কোনো প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। আমরা ওগুলি নিয়ে ব্যাপক আলোচনা করেছি। কোচিং, প্রাইভেট বাণিজ্য, ওটাকে চেক দেওয়ার আমাদের সুযোগ নেই। আপনারা যদি সত্যিকারে সমাজের দর্পণ হয়ে থাকেন, আর যখন এই ঘটনাগুলি ঘটবে, আমরা কি তখন বসে থাকবো? এর আগে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মামুন আহমেদের নাম ঘোষণা ছাড়াও 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। এ সময় ডিগ্রি কলেজ ছাড়া বাকি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাশ হতে হবে বলে জানান তিনি। প্রত্যেকটা ভিসি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, করে তার সাইটেশন, কোটেশন, তার গুগল সার্চ, তার পিএইচডি, পোস্টডক, এমফিল সবগুলিকে ক্যাটাগরি করে যারা হাইয়েস্ট পারফরমেন্স করেছে, সেই হাইয়েস্ট পারফরমারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 1 সপ্তাহের ছুটি শুরু হচ্ছে কাল মঙ্গলবার থেকে। তবে আজ শেষ কর্মদিবসেই সড়ক মহাসড়কে যাত্রী ও গণপরিবহনের চাপ দেখা গেছে, তবে দীর্ঘ যানজটের দেখা যায়নি। এদিকে যানজট নিরসন এবং চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নৌপথের নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। ঈদের আর মাত্র বাকি কয়েকদিন। এ উপলক্ষে 1 সপ্তাহের ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। ভিড় ও বিড়ম্বনা এড়াতে শেষ কর্মদিবসেই অনেককে রাজধানী ছাড়তে দেখা গেছে। সোমবার দুপুরের পর থেকেই গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বাড়ে। তবে সময় মতো বাস পাওয়ায় ভোগান্তি তেমন দেখা যায়নি। আমি পঞ্চগড় যাব, এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি আমার 7:30টায় ছিল, এখন 8টায় গাড়ি ছিল, এখনো জামের জন্য আসতে পারেনি। আজকে থেকে তেলের কোনো সমস্যা নাই। এখানে নির্ধারিত শিডিউল, নির্ধারিত গাড়ি, অতিরিক্ত কোনো গাড়ি নাই, অতিরিক্ত কোনো চাপ নেই। আমাদের যতটুকু গাড়ি ততটুকু আমরা যাত্রী বহন করব। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের জটলা দেখা গেছে, তবে সড়কে যানজট দেখা যায়নি। আমাদের গার্মেন্টস আজকে ছুটি আছে, আগামীকালকে আরো অনেক গার্মেন্টস ছুটি হবে, অনেক চাপ পড়বে, তাই আমরা আগে ভাগে বাড়ি চলে যাচ্ছি। মহাসড়কে কোনো যানজট নাই, কালকে হয়তো ছুটি হলে কিছু যাত্রী মাত্রী নামতে পারে। পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হলে মঙ্গলবার থেকে যাত্রী চাপ আরো বাড়বে। আজকে আমরা সেরকম কোনো চাপ বোধ করিনি রাস্তাতে,
একদম বলতে গেলে স্বাভাবিক ছিল। সোমবার সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ও গণপরিবহনের চাপ বেড়েছে। দূরপাল্লার সকল বাসের টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। টিকিট ছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। চন্দ্রায় সড়কের পরিস্থিতি পরিদর্শনের সময় হাইওয়ে পুলিশের ডিআইজি জানান, যানজট নিরসন ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ওয়েল হেড সার্ভে করেছিলাম এবং আমাদের গ্রাউন্ড সার্ভের ফলে প্রায় 207টি আমাদের যে ব্ল্যাক স্পট অর্থাৎ যে জায়গাগুলোতে যানজট হয় সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি। সবগুলো রিজনেই আমরা ড্রোন ব্যবস্থা রেখেছি। এই ড্রোন ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের কন্ট্রোল রুম থেকেই মনিটর করতে পারবো। ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথের সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌপথে এ বিশেষ টহল, তল্লাশি ও সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে তারা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে সোমবার রাজধানী থেকে ট্রেনগুলো ছেড়েছে সময় মতোই, ফলে যাত্রীরা নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছতে পেরেছেন। অন্যদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর, আর ঈদকে সামনে রেখে কর্মজীবী মানুষ বাড়ি ফিরছে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। সোমবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের ভিড়। রেলওয়ে কর্তৃপক্ষ শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করায় যাত্রীদের ভিতরে ছিল স্বস্তি। ট্রেনের যাত্রাটা আসলে কোনো গ্যাদারিং নাই এবং সুন্দর সুস্থভাবেই এই সরকার পরিচালনা করছেন। এবার অনেক কম সময়ে টিকিট পাওয়া গেছে, মানে যখনই ঢুকছি তখনই পাওয়া গেছে, তো এবার কোনো প্রবলেম হয় না। সরকার যে পদক্ষেপটা নিয়েছে অনলাইনে 100% টিকিট নিশ্চিত করা, এই কারণে আমরা প্ল্যাটফর্মে এসে বা স্টেশনে বা রেল স্টেশনে এসে আমাদের টিকিট কাটার জন্য কোনো ভোগান্তি হতে হচ্ছে না। তবে অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তির অভিযোগ করছেন কেউ কেউ। মানুষের চাপটা প্রচুর ছিল আর কি, তো হচ্ছে টিকিট হয়তো বা দেখা যাচ্ছে যে আমরা টিকিট বুক করার জন্য চেপে রেখেছি, এর মধ্যে টিকিটটা নাই হয়ে যাচ্ছে। যে পরিমাণ ট্রেন আর আমাদের যে পরিমাণের টিকিট, তার চেয়ে আমাদের যাত্রীর পরিমাণ কয়েক হাজার গুণ বেশি। স্টেশন ম্যানেজার জানান, টিকিট কালোবাজারে ঝুঁকিপূর্ণ যাত্রা ও শিডিউল বিপর্যয় সহ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রেলওয়ে। এত ব্যাপক জনগোষ্ঠী একসাথে যখন বিভিন্ন গন্তব্যে রওনা করবে তখন স্বাভাবিকভাবেই যাত্রীর চাপ অনেক দেখা দিতে পারে এবং দেখা দিবে। তো এটা আমাদের প্রচেষ্টাটা থাকবে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন, যেন বিপজ্জনকভাবে তারা ভ্রমণ না করতে পারে, ইঞ্জিনে বাফারে বাসে ভ্রমণ করতে না পারে, এ ব্যাপারে রেলওয়ে প্রশাসন সজাগ আছে। 17 মার্চ পবিত্র শবে কদর ও 18 মার্চ সাধারণ ছুটি সহ এবারের ঈদে মোট 7 দিন ছুটি ভোগ করবেন কর্মজীবীরা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 2 বছরে দেশের মানুষের আয় দ্বিগুণ করা লক্ষ্য বিএনপি সরকারের। সোমবার খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান একথাই বলেছেন। যারা দেশে বিভ্রান্তি ছড়াতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সকালে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সড়ক পথে দিনাজপুরের কাহারোলে যান তিনি। শাহপাড়া খাল খননের মাধ্যমে একযোগে দেশের 54টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কাহারোলে রামচন্দ্রপুর ও মুকুন্দপুর ইউনিয়নে অবস্থিত শাহপাড়া খালের দৈর্ঘ্য 12.2 কিলোমিটার। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কৃষি, সেচ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী 5 বছরে দেশের 54 জেলায় 20,000 কিলোমিটার নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন করবে সরকার। খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। আমরা চাই এমন পলিসি নিতে, আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে। আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। সরকার কৃষি বান্ধব নীতি অনুসরণ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলে কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। কৃষি কাজের সাথে সরাসরি সম্পৃক্ত এমন অনেক ভাই বোন আছে না?
এদেরও তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে না? এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই উদ্যোগ ইনশাল্লাহ আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশের অর্থনীতির ওপর চাপ পড়ছে, তারপরও প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। যে ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্যদিকে দিনাজপুরের পাশাপাশি দেশের আরও কয়েকটি জেলায় সোমবার খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে 54টি জেলায় চলবে এই কার্যক্রম। সরকারের খাল খনন কর্মসূচি উদ্বোধনের জন্য দিনাজপুরকে বেছে নেওয়ায় খুশি স্থানীয়রা। তারা জানান, কাহারোলের 12 কিলোমিটার দীর্ঘ সাহাপার খাল পুনর্খননের কাজ শেষ হলে কৃষিতে সেচ সুবিধার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন হবে। এখন আমরা আমাদের উদ্দেশ্যে আমরা মাটি কাটবো, আমরা 100 হেক্টর জমি আবাদ করতে পারবো, পানির সমস্যা হচ্ছে, এখানে আমাদের অনেক একটা আনন্দ লাগতেছে। খালটি খনন করা হলে আমাদের এলাকাবাসীর জন্য অনেক উপকার হবে, অনেক ধান চাষাবাস করা হবে, এখানে হাঁস পালন করা হবে, মানে বিভিন্নভাবে আমাদের অনেক উপকার হবে। নাটোরের বড়াই গ্রামে মির্জা মাহমুদ খাল খননের কাজ শুরু হয়েছে। 4.85 কিলোমিটার দীর্ঘ এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন মোল্লার খাল পুনর্খনন করা হচ্ছে। এটি উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর। শরীয়তপুরের গোসাইরহাটে খনন করা হচ্ছে 14 কিলোমিটার দীর্ঘ পখমসার খাল। হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এ কাজ উদ্বোধন করেন। নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল মঈন খান। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বোয়ালিয়া খাল পুনর্খনন কাজ উদ্বোধন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। মাগুরায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার এ কাজ উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। গাজীপুরের গাছাখাল উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন প্রকল্পে ব্যয় হবে 8,45 লাখ টাকা। এ প্রকল্প উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন প্রকল্প উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। দেশের বাইরের প্রসঙ্গ একটি। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনা আগামী কয়েকদিন আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইসরায়েল। সেক্ষেত্রে যুদ্ধ আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। এর আগে ইরানে আগামী 3 সপ্তাহ হামলার পরিকল্পনা প্রস্তুত করার কথা জানায় ইসরায়েলের সেনাবাহিনী IDF। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলোর এই অঞ্চলে সামরিক সহায়তা না দিলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। এরপরও জার্মানি ও যুক্তরাজ্যের পাশাপাশি যুদ্ধে না জড়ানোর ঘোষণা দিয়েছে জাপান এবং অস্ট্রেলিয়া। এদিকে তেহরান যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিন প্রথমবারের মতো সেজিল মিসাইল দিয়ে ইসরায়েলে হামলার দাবি করে ইরান। শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। ঈদ সামনে রেখে পোশাকের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে ঘরের সাজসজ্জার উপকরণ। পর্দা থেকে টেবিল ম্যাট, শোপিস থেকে ফেরি লাইট কিংবা কৃত্রিম বাহারি ফুল, সব মিলিয়ে জমজমাট হোম ডেকোর বাজার। ঈদের আনন্দ এখন আর শুধু পোশাকে সীমাবদ্ধ নেই, ছড়িয়েছে গৃহসজ্জায়ও। অন্দরমহলে নতুনত্বের ছোঁয়া আনতে হোম ডেকর বা গৃহসজ্জার পণ্যের বাজার এখন ক্রেতাদের ভিড়ে মুখরিত। শতরঞ্জি, বিছানার চাদর, পর্দা, সোফা ও কুশনের কাবার, কার্পেট, শোপিস সবকিছুতেই ঈদের পরশ। গোলাপ, অর্কিড ও চেরি সহ বাহারি কৃত্রিম ফুলের দিকে ঝুঁকছেন অনেকেই। আমাদের সাথে ঘরেরও সৌন্দর্যটা অনেক বেশি প্রয়োজন, এই জন্য আমি এটাকেও অনেক বেশি প্রাধান্য দিই। এটা সহজে আর কি আপনার ওয়াশ করা যায়, পরিষ্কার করা যায়, সেই জন্য আর কি এটা আমাদের চয়েস। আমরা বেশ কয়েকটা মার্কেটে ঘুরেছি, কোথাও দাম বেশিটা পাইনি আর কি, রিজনেবল, মানে অন্যান্য দিনের মতোই সেম রেগুলার প্রাইসই আছে আর কি। ঈদের সামনে ঘর সাজানোটাই মূল উদ্দেশ্য আমার কাছে। ঘরটা সুন্দর লাগলে মেহমান আসলেও ভালো লাগে। দেয়ালে ভিন্নতা আনতে ওয়ালম্যাট, নানা আকারের ছবির ফ্রেম, পেইন্টিং, ফুলদানি ও শোপিসের চাহিদাও বেড়েছে। এসবের সঙ্গে নতুন পর্দাও চাই। গরমে বেশিরভাগ ক্রেতার তাই পছন্দ হালকা রঙের কাপড়। শুধু জামা কাপড় পরলে তো ঘরটা পূর্ণাঙ্গ সুন্দর হয় না, সেজন্য আমরা বেডশিট,
পর্দা সবকিছু দিলে আমাদের কাছে ভালো লাগে। কেনাকাটা মোটামুটি শেষ, এখন এই ঘরের টুকিটাকি জিনিস, আর কিছু না। 27 রোজার পরে প্রত্যাশাটা একটু ভালো আশা করি, কারণ ওই সময় আমাদের কাস্টমার একটু চাপে। ঈদের আগে হোম ডেকোর আইটেমের চাহিদা কয়েক গুণ বাড়ায় খুশি বিক্রেতারা। এখন ভালোই চলতেছে, কাস্টমারের সমাগম আছে, শুরুতে ছিল না, এখন রোজার শেষ সময় সবারই একটু প্রয়োজন, সবাই কেনাকাটার মধ্যে আগ্রহী। যার যেটা ভালো লাগে সেটাই নিচ্ছে। ঠিক আছে, কাস্টমার আছে আলহামদুলিল্লাহ, টুকিটাকি চলতেছে আর কি। কাস্টমার কিনতেছে ঘর সাজানোর জন্য, বাট আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিনা। উৎসবকে ঘিরে অন্দরমহলকে সাজিয়ে তুলতে ক্রেতাদের এই ব্যস্ততা যেন ভালোবাসা আর অতিথি আপ্যায়নের প্রতিচ্ছবি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দিনাজপুর অঞ্চলের কৃষিভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যায় দিনাজপুর সার্কিট হাউস মাঠে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি একথাই বলেন। কৃষি প্রধান এলাকা এটি, এই এলাকায় কিভাবে কৃষি সংক্রান্ত মিল কারখানা তৈরি করা যায়, বাংলাদেশের যারা এই ব্যাপারে মিল কারখানার মালিক তাদের সাথে আমাদের আগামী সপ্তাহে ঈদের পরে আমরা ইনশাল্লাহ তাদের সাথে বসে আমরা এই এলাকায় কৃষি সংক্রান্ত কি কি মিল কারখানা তৈরি করা যায় সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ পরিকল্পনা গ্রহণ করব। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া বৈরী থাকলে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল 9টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সোমবার সকালে জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথাই বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় তিনি জানান, ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে, 2-1 দিনের মধ্যেই পুরো কাজ শেষ হবে। জাতীয় ঈদগাহের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ বিভাগের সদস্য ও প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন। ধর্ম মন্ত্রণালয় সহ সবাই মিলে যেটা ঠিক করেছে যে টাইম থাকবে আমাদের 8:30টা। যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে হয়তো টাইমের পরিবর্তন করা হবে। এখানে আপনারা জানেন যে প্রায় 35,000-এর মতো মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। তার মধ্যে মহিলাদেরও সুযোগ থাকবে, প্রায় 3500 জন মহিলাও এখানে নামাজ পড়ার সুযোগ পাবেন। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। এই রাত সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত। 20 রমজানের পর যে কোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে, তবে 26 রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে আলেমদের অভিমত। শবে কদরের রাতে পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছিল। এই রাতকে কেন্দ্র করে পবিত্র কুরআনে আল কদর নামে একটি সূরাও রয়েছে। শব অর্থ রাত বা রজনী, আর কদর অর্থ সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদরের রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি এবং মানব জাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই ধর্মপ্রাণ মুসলিমরা এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান হত্যা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। এর আগে রবিবার রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন শারমিনের চাচা মনিরুল ইসলাম। পুলিশ জানিয়েছে, রবিবার বিকালে আশুলিয়ার ইসলামনগরের ভাড়া বাসা থেকে মাথায় আঘাতপ্রাপ্ত অচেতন অবস্থায় ওই নারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান স্বামী ফাহিম আল হাসান। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তরের জেলা পঞ্চগড় ও রংপুরে চলছে আলু ঘরে তোলার মৌসুম, কিন্তু প্রত্যাশিত দাম পাচ্ছেন না চাষিরা। প্রতি কেজি বিক্রি করতে হচ্ছে মাত্র 5 থেকে 7 টাকায়, অথচ উৎপাদন খরচ পড়েছে আরও বেশি। এই অবস্থায় কৃষকদের মুখে হাসি নেই। এখন আলু তোলার ভরা মৌসুম। ভোরে জমিতে কাজ শুরু করেন চাষিরা। সারা দিনই ব্যস্ত থাকেন তারা। পরম যত্নে ঘরে তোলেন কষ্টের ফসল। চলতি মৌসুমে আলুর দাম অনেক কমে গেছে। এই অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন রংপুরের হাজার হাজার চাষি। 140 শতক মাটিতে মনে করো খরচ হয়েছে আমার নাইলো 2 লাখ টাকা। এখন আলু যে মনে করো বিক্রি করব, সেই পাড়িটাই আমি পাচ্ছি না। আলু 60 টাকা কেজি, 6 টাকা কেজি, এগুলা পোষা, এগুলা যে কাম লাগিয়েছে যে দাম 10 টাকা শেয়ার এখন আলুর দাম।
কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে রংপুর জেলায় ৫৪,০৫০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। গত বছরের তুলনায় আবাদ কমেছে প্রায় ১৩,০০০ হেক্টর জমিতে। খুব শীঘ্রই আমাদের আলু হারভেস্ট শুরু হবে, যেটি লক্ষণীয়। গত বছরও আমরা বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম থেকে বেশ কিছু রপ্তানিকারক যারা রয়েছেন তারা কিন্তু আমাদের এই রংপুর থেকে কিন্তু তারা আলু রপ্তানি করেছেন। উত্তরের জেলা পঞ্চগড়েও আলু তোলায় ব্যস্ত চাষিরা, তবে বাজার নিয়ে হতাশ তারা। রপ্তানিতে জোর দেওয়ার পাশাপাশি সার ও কীটনাশকের দাম কমানো না হলে চাষ চালিয়ে যাওয়া কঠিন হবে বলে মনে করেন উৎপাদকরা। সার ওষুধ কিনতে অনেক টাকা লাগে, হাল চাষ করতে আপনার বহু টাকা খরচ, মোটামুটি বিঘাটা ৭০ থেকে ৮০,০০০ টাকা খরচ। দাম টাম নাই, এখন হয়তো সামনে বার আলু না করার চিন্তা ভাবনা আছে আমাদের। আলুর আমদানি বেশি, খাচ্ছে কম, এই জন্য এই দাম কম। যদি সরকার একটু সুদৃষ্টি রাখতো, আলুটা যে বাইরে কোথাও একটা ব্যবস্থা করতো, তাহলে মনে হয় যে বাংলাদেশের কৃষক কিছু একটু রক্ষা হইতো আর। পঞ্চগড়ে চলতি মৌসুমে ১৩,৪৬৬ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ১৩৯ হেক্টর কম। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। রবিবার গাজার মধ্যাঞ্চলীয় নুসৈরাত শরণার্থী শিবির এবং আল জাওয়াইদা এলাকায় এসব হামলা পরিচালনা করা হয়। হামলায় ২ জন শিশু, ১ অন্তঃসত্ত্বা নারী এবং ৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর দক্ষিণ ফিলাডেলফিয়া করিডোরের প্রবেশ মুখে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে মধ্য গাজার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কর্নেল ইয়াদ আব ইউসুফ সহ ৯ জন নিহত হন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে ১০ অক্টোবর যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হবার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৫০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আফগানিস্তানের কান্দাহার শহরে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের গোপন আস্তানায় হামলা চালিয়েছে পাকিস্তান। ২ দেশের সাম্প্রতিক সংঘাতের অংশ হিসেবেই এই হামলা পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। হামলায় তালেবানের প্রযুক্তিগত সহায়তার অবকাঠামো এবং সরঞ্জামাগার ধ্বংস করা হয়েছে। কান্দাহার শহরেই তালেবান প্রশাসনের সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুনজাদার আবাসস্থল। পাকিস্তানের দাবি, গেল ৩ সপ্তাহ ধরে চালানো হামলায় আফগানিস্তানের ৬৮৪ জন নিহত হয়েছে, আহতের সংখ্যা ৯১২। এদিকে আফগান বাহিনীর হামলায় পাকিস্তান সীমান্তে ৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই সংঘাতের মধ্যেই বিশ্ব খাদ্য কর্মসূচি বাস্তুচ্যুত ২০,০০০-এর বেশি আফগান পরিবারকে খাদ্য সরবরাহ শুরু করেছে। এবারে খেলার খবর। ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মিরপুরে ১৭, ২০ এবং চট্টগ্রামে ২৩ এপ্রিল হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৭ এবং ২৯ এপ্রিল এবং ২ মে হবে ৩টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ। এদিকে ৩টি করে ওয়ানডে এবং টি-20 খেলতে ১৭ এপ্রিল বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ২০, ২২ এবং ২৫ এপ্রিল রাজশাহী স্টেডিয়ামে 3টি ওয়ানডে ম্যাচ খেলবে লঙ্কান নারীরা। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ এবং ৩০ এপ্রিল এবং ২ মে টি-20 খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটতে র্যাঙ্কিংয়ে ৮-এ থাকতে হবে বাংলাদেশকে। তবে সাম্প্রতিক পারফরমেন্স বিচারে বেশ কঠিন ছিল মেহেদী মিরাজের জন্য পাকিস্তান সিরিজে, তাই বেশ চাপে কেটেছে এই দলটির। তৃতীয় ম্যাচে দলে কোনো পরিবর্তন না করার সৌম্য সরকারকে একাদশে জায়গা দিতে পারেননি টাইগার অধিনায়ক। ১১ বছর আর ১১ রান, দেশের ক্রিকেটে এ দুটি সংখ্যা এখন আশীর্বাদের মতো। গত 1 বছরে 13টি ওয়ানডে খেলা বাংলাদেশ দল জয় পেয়েছে মাত্র 4টি। নিজেকে হারিয়ে আবারও খুঁজে ফেরা দলটির জন্য এটি বা কম কিসের? প্রেশার তো অবশ্যই ছিল, এবং বাট আমার বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ ম্যাচটা জিতবো। রিভিউটা আমরা ডিসকাস করে নিয়েছিলাম, লিটন ছিল, শান্ত ছিল, ওরা দুজন বলছিল যে রিভিউ আছে, আমরা রিভিউ নিয়ে নিই। শুরুটা উড়ন্ত হলেও পরের ম্যাচেই মুখ থুবড়ে পড়ে স্বাগতিকরা। দল নিয়ে আত্মবিশ্বাস থাকায় ষষ্ঠবারের মতো কোনো পরিবর্তন ছাড়াই সিরিজের শেষ ম্যাচ খেলতে নামে টাইগাররা। নো ডাউট সৌম্য সরকার লাস্ট সিরিজটা অনেক ভালো খেলেছে, বাট হয়তো কিছুদিন একটু সন্দেহ ছিল না। আমাদের জন্য অনেক ইজি অপশন ছিল, সাইব 2টা ম্যাচে রান করতে পারিনি, ওকে যদি আজকে বসিয়ে আমি সৌম্য সরকারকে খেলাতাম তাহলে তো 2টা জিনিসই হতো, যে অনেক সময় ওরও কনফিডেন্টটা ডাউন থাকতো, সৌম্য সরকার
যদি এই ইনিংসটা আল্লাহ না করুক যদি খারাপ খেলো তখন ওরও জন্য ডিফিকাল্ট হতো। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের পর থেকে পাকিস্তান ক্রিকেটে বড় সড় রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিটি আইসিসি টুর্নামেন্টের পর দলে এবং ম্যানেজমেন্টে পরিবর্তন আনাটা পাকিস্তান ক্রিকেটে একটা চেনা রূপ হয়ে দাঁড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে কিনা এমন প্রশ্নে কোচ জানান সবকিছুরই ব্যাখ্যা আছে। আমরা ভাবছিলাম ছোট একটা লক্ষ্য তারা করতে পারবো, তবে পেস অ্যাটাক পরিবর্তন করেও সম্ভব হয়নি। সিরিজ হার দুঃখজনক, কিন্তু এটাই সবকিছু না। সামনে আরো হোম অ্যাওয়ে ম্যাচ রয়েছে, এখন এসব নিয়ে কাজ শুরু করা প্রয়োজন। বিশ্বকাপে ঠাঁই পেতে হলে আগামী বছরের 31 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে 8-এ থাকতে হবে বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জেতায় 9 নম্বরে উঠেছে তারা। এপ্রিলে 3টি ওয়ানডে খেলতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড, তাদের বিপক্ষেও প্রত্যাশিত ফল করবে এমনটাই আশা করেন দেশের ক্রিকেট ভক্তরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। স্কুলে ভর্তিতে লটারি প্রথা বাতিল, আগামী বছর থেকেই দিতে হবে ভর্তি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। ঈদের ছুটি শুরু আগামীকাল, বাস, ট্রেন ও লঞ্চে গ্রামে যাচ্ছেন কর্মজীবীরা। যাত্রীচাপ থাকলেও ভোগান্তি কম। 2 বছরে মাথাপিছু আয় দ্বিগুণ করতে চায় বিএনপি সরকার, খাল খনন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর ডাক ট্রাম্পের, ব্রিটেন, জার্মান, জাপান, অস্ট্রেলিয়ার প্রত্যাখ্যান। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।